আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আমদানি রপ্তানি ব্যবসার জন্য যে টপিকটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকাটা খুবই জরুরি। নতুবা ছোট্ট একটা ভুলের কারণেও আপনি কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব আমদানি রপ্তানি ব্যবসার শিপিং টার্মসগুলো নিয়ে। তো দেখুন, আইসিসির সর্বশেষ ইনকোটার্মস অনুযায়ী আমদানি এবং রপ্তানি এই জাতীয় ব্যবসাগুলোতে মোট 4টা ক্যাটাগরিতে 11 ধরনের শিপিং টার্মস রয়েছে। তো আইসিসির ইনকোটার্মসের শিপিং টার্মসগুলোতে যে 4টি ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো হলো সি, ডি, ই এবং এফ। তার ভিতর আমাদের সি ক্যাটাগরিতে আছে 4টা শিপিং টার্মস, তারপর ডি ক্যাটাগরিতে আছে 3টা শিপিং টার্মস, দেন ই ক্যাটাগরিতে আছে একটা শিপিং টার্মস এবং সর্বশেষ এফ ক্যাটাগরিতে আছে 3টা শিপিং টার্মস। এ হলো মোট 11টা শিপিং টার্মস। তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কোন শিপিং টার্মসের মানে কি, কোন শিপিং টার্মসটি কিভাবে কাজ করে এবং আমাদের কোন কোন শিপিং টার্মসের উপর কাজ করা উচিত, এসব নিয়ে বিস্তারিত। তো দেখুন, শিপিং টার্মসগুলো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা প্রোডাক্ট ঠিক কিভাবে শিপমেন্ট হয়। সেই সাথে আমাদের বুঝতে হবে এই শিপমেন্টের সময় বায়ার এবং সেলার কার কি দায়িত্ব থাকে এবং কাকে কোন খরচটা বহন করতে হয়। এই প্রত্যেকটা ব্যাপার আমরা যখন খুব সহজে বুঝতে পারবো, দেন শিপিং টার্মসগুলো আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট শিপমেন্ট হওয়া থেকে শুরু করে কাস্টমস রিলিজ হয়ে বায়ারের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছানোর পুরো প্রক্রিয়াটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেন আমরা সি ক্যাটাগরির শিপিং টার্মসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা যথাক্রমে ডি, ই এবং এফ ক্যাটাগরির শিপিং টার্মসগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তো দেখুন, একটা প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট বা এক্সপোর্ট হয় এই পুরো প্রক্রিয়াটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, বাট এখানে আমরা শুধু একটা প্রোডাক্টের শিপমেন্ট প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের এই শিপিং টার্মসগুলো বুঝতে সহজ হয়। তো যে কোনো প্রোডাক্ট যখন আপনি ইম্পোর্ট করবেন, আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের জন্য আপনার একজন ভালো সাপ্লায়ারের প্রয়োজন হবে। তো আপনি যখন একজন ভালো সাপ্লায়ার পেয়ে গেলেন, দেন আপনাকে বেশ কিছু ব্যাপারে নেগোসিয়েশন করে নিতে হবে। এই নেগোসিয়েশনগুলো সাধারণত হয় আপনার প্রোডাক্ট নিয়ে, দেন হলো প্রোডাক্টের প্রাইস নিয়ে, তারপর আপনার যদি প্রোডাক্টের নির্দিষ্ট কোনো স্পেসিফিকেশন থাকে সেটা নিয়ে আপনাকে নেগোসিয়েশন করতে হবে, দেন হলো আপনার পেমেন্ট মেথড নিয়ে নেগোসিয়েশন করতে হবে, তারপর আপনার শিপমেন্ট মেথড নিয়ে নেগোসিয়েশন করতে হবে। এই জাতীয় অনেকগুলো ইস্যু নিয়ে আপনাকে নেগোসিয়েশন করতে হবে। এই নেগোসিয়েশনগুলো সাধারণত আমরা ইমেলের মাধ্যমেই করে থাকি। যখনই আপনার সাথে সকল নেগোসিয়েশন কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার সাথে আপনার ওই সাপ্লায়ারের একটা সেলস কন্ট্রাক্ট হবে এবং সেলস কন্ট্রাক্টে এই প্রত্যেকটা জিনিসই আপনার উল্লেখ থাকবে। তো সেলস কন্ট্রাক্ট হওয়ার পরে সেলস কন্ট্রাক্টের পাশাপাশি আপনার একটা পিআই লাগবে। পিআই মিনস হলো প্রফর্মা ইনভয়েস, যেটা আপনারা ইতিমধ্যে জানেন। তো এই পিআইটা সাধারণত সাপ্লায়ার তার কোম্পানির প্যাডে দিয়ে থাকে। পিআইটাও সেম, ওখানেও এই প্রোডাক্টের ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন উল্লেখ থাকবে, যে ইস্যুগুলো নিয়ে আপনার সাথে তার নেগোসিয়েশন হয়েছে। তো নর্মালি যখন একজন সাপ্লায়ার পিআই ইস্যু করে, দেন বায়ারের কাজ হলো এই পিআই অনুযায়ী এলসিটা ওপেন করা। তো আজকের ভিডিওতে একটা প্রোডাক্ট কিভাবে শিপমেন্ট হয় সেটা আমি আমাকে দিয়েই উদাহরণ দিব, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো ধরুন আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছি চায়না থেকে। তো আমাদের বোঝার জন্য ধরে নিলাম যে আমরা 1 কন্টেনার কেমিক্যাল চায়না থেকে ইম্পোর্ট করব। এক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমি যখন চায়নার কোনো একটা সাপ্লায়ারের সাথে কথা বললাম এবং তার সাথে প্রত্যেকটা বিষয় নিয়ে নেগোসিয়েশন করলাম বাই ইমেল, দেন আমার এবং সাপ্লায়ারের ভিতর সেলস কন্ট্রাক্ট হলো, সেলস কন্ট্রাক্টের পরে পিআই হলো, সে আমাকে একটা পিআই দিল। দেন এই পিআইটা নিয়ে আমি আমার ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি আমার ব্যাংক থেকে এলসিটা ওপেন করলাম। তো নর্মালি এলসি ওপেন করার পরে এই এলসির একটা কপি আমার ওই সাপ্লায়ারের ব্যাংকে চলে যাবে, আমার ব্যাংক থেকেই তার ব্যাংকে পাঠানো হবে। এই কাজটা ব্যাংক করবে, আমাদের কিছু করতে হবে না। তো যখন এলসি কপি তার ব্যাংকে চলে যাবে, দেন তার ব্যাংক তাকে কনফার্ম করবে যে আপনার একটা এলসি কপি আসছে, আপনি এসে এলসি কপিটা রিসিভ করুন। তো যথারীতি সে এলসি কপিটা রিসিভ করবে। এলসি কপিটা রিসিভ করার পরে সে দেখবে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ছিল
এগুলো সব ঠিক আছে কিনা, জানিয়ে তার সাথে আমার নেগোসিয়েশন হয়েছে। যখন সে দেখবে না প্রত্যেকটা কন্ডিশনই ঠিক আছে, তারপর সে এএলসি অনুযায়ী তার প্রোডাকশন দেওয়া শুরু করবে। তো একদিকে সে ফ্যাক্টরিতে প্রোডাকশন দিবে এলসি অনুযায়ী, এবং অন্যদিকে সে অফিসে বসে এলসি অনুযায়ী আমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলো সে প্রিপেয়ার করবে। এখানে বেশ কিছু ডকুমেন্টস আছে যেগুলো সে তার কোম্পানির লেটার প্যাডে দিতে পারবে, এবং আরো কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো সে বিভিন্ন ইনস্টিটিউট থেকে নিয়ে আসতে হবে। তো এই ব্যাপারগুলো তার কাজ, এটা সে করবে, এখানে আমাদের কিছুই করার নেই। তো যখন এলসি অনুযায়ী তার প্রোডাকশন হয়ে যাবে এবং শিপিং ডকুমেন্টস গুলো রেডি হয়ে যাবে, দেন সে তার C&F এজেন্ট অথবা ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানির সাথে কথা বলবে যে আমার 1 কন্টেনার কেমিক্যাল এক্সপোর্ট করতে হবে, তার জন্য তার একটা কন্টেনারের প্রয়োজন। তখন তার ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানি এবং C&F মিলে তার জন্য একটা কন্টেনার বুক দিবে। আর নর্মালি এটা তো থাকবে খালি কন্টেনার। তো এটা যেহেতু খালি কন্টেনার, এই কন্টেনারটিতে প্রোডাক্ট বুক করার জন্য এই খালি কন্টেনারটি তার ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে। এখন কথা হলো ফ্যাক্টরিতে কন্টেনারটি কিভাবে নেবে, তার জন্য তো কোনো একটা পরিবহন লাগবে। তো নর্মালি কন্টেনার বহন করার জন্য লরি আছে, তাকে লরি দিয়ে খালি কন্টেনারটি তার ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে। এখানে একটা ব্যাপার খেয়াল করুন, সেটা হলো এখানে অনেকগুলো কাজ আছে। এই যে তার ফ্রেট ফরওয়ার্ডারের সাথে কথা বলা, দেন হলো কন্টেনার বুক করা। এই কন্টেনার বুক করতে কিন্তু এখানকার একটা খরচ আছে। তারপর এই কন্টেনারটাকে লরিতে করে তার ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যেতে, সেখানে লরির একটা খরচ আছে। এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে প্লাস অনেকগুলো খরচ আছে। তো শিপিং টার্মসটাই মূলত এটা, যে কোন কাজগুলো কে করবে এবং কোন খরচটা কে বহন করবে। তাই আমাদের এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যখন সে লরিতে করে এই খালি কন্টেনারটা তার ফ্যাক্টরিতে নিয়ে গেল, দেন এই কন্টেনারের ভিতরে তার প্রোডাক্টটা লোড করতে হবে। এখন লোড করার জন্য দুটো উপায় আছে। এক হলো সে ক্রেন দিয়ে এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে কন্টেনারে লোড করতে পারে, অথবা দ্বিতীয় হলো লেবার দিয়ে প্রোডাক্টগুলোকে কন্টেনারে বুক করতে হবে। তো এই দুইটা কাজেই কিন্তু তাকে খরচ করতে হবে। আবারও বলছি, প্রত্যেকটা জিনিস খেয়াল করুন, এখানে প্রত্যেকটা পয়েন্টে কাজ আছে প্লাস খরচ আছে। তো যখন কন্টেনারে প্রোডাক্ট লোড হয়ে যাবে, দেন সে অ্যাকসেপ্ট শিপিং ডকুমেন্টস দিয়ে তার C&F এজেন্টকে দিয়ে দিবে যে আপনি এই প্রোডাক্টটা শিপমেন্ট করে দেন। তো নর্মালি এই প্রোডাক্টটা শিপমেন্ট করার জন্য ওই কন্টেনারটা নিয়ে শিপিং এজেন্ট তার দেশের পোর্টে চলে যাবে। সে যে পোর্ট থেকে এই প্রোডাক্টটা শিপমেন্ট করবে ওই পোর্টের কাস্টমসে নিয়ে যাবে, কারণ ওখানে কাস্টমসের অনেক কাজ আছে, তাকে সেই কাজগুলো করতে হবে। তো এদিক দিয়ে প্রোডাক্টটা অলরেডি পোর্টের দিকে যাচ্ছে, অন্যদিকে সে আরেক কপি শিপিং ডকুমেন্টস তার ব্যাংকে জমা দেবে। এই মুহূর্তে একটু খেয়াল করুন যে তার দেশের C&F এজেন্টের কাজটা কি। C&F এজেন্ট যখন তার ফ্যাক্টরি থেকে এই কন্টেনারটা পোর্টে নিয়ে আসবে, দেন ওই লরি থেকে কন্টেনারটা তাকে কিন্তু পোর্টে আবার নামাতে হবে। এই জন্য কিন্তু সেখানে ক্রেনের খরচ আছে, কারণ ক্রেন দিয়ে ওই কন্টেনারটা পোর্টে নামাতে হবে। দেন হলো সে তার দেশের কাস্টমসের সকল কাজ কমপ্লিট করবে, কাস্টমসের সকল কাজ কমপ্লিট করে কাস্টমসের পেমেন্ট পে করে দেন এই কন্টেনারটাকে আবার জাহাজে উঠাতে হবে। তো জাহাজে তো আর কন্টেনারটা এমনিতে উঠে যাবে না, সেখানেও কিন্তু আবার ক্রেন দিয়ে কন্টেনারটাকে জাহাজে উঠাতে হবে। এখানেও কিন্তু কন্টেনারের একটা খরচ আছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় আমাদের কি কি কাজ হচ্ছে এবং কোথায় কোথায় আমাদের খরচ হচ্ছে, এই সবগুলোই কিন্তু শিপিং টার্মসের আন্ডারে আছে। সো এই ব্যাপারটা বুঝতে পারা আমাদের জন্য খুবই জরুরি। তো কন্টেনারটা যখন জাহাজে তুলে দেওয়া হবে, তখন নর্মালি একটা নির্দিষ্ট সময় নিয়ে জাহাজটা চায়না থেকে বাংলাদেশে আসবে, বাংলাদেশে চট্টগ্রাম সি পোর্টে আসবে। তো একদিকে জাহাজে করে আমাদের প্রোডাক্ট আসতেছে, অন্যদিকে ব্যাংকে কিন্তু অলরেডি আমাদের শিপিং ডকুমেন্টস চলে আসছে। তো নর্মালি যখন ব্যাংকে শিপিং ডকুমেন্টস আসবে, দেন ব্যাংক থেকে আমাকে কল করা হবে যে মিস্টার অমুক আপনি আসেন, আপনার এই এলসির এগেইনস্টে শিপিং ডকুমেন্টস চলে আসছে। শিপিং ডকুমেন্টস আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো, ব্যাংকের সাথে যদি আমার কোনো ধরনের লেনদেন থেকে থাকে তাহলে আমাকে ওই পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। ওই পেমেন্টটা ক্লিয়ার করার পরেই আমি ব্যাংক থেকে এই শিপিং ডকুমেন্টসটা রিলিজ করতে পারবো। যখন আমি ব্যাংক থেকে আমার শিপিং ডকুমেন্টস গুলো রিলিজ করব, দেন আমার কাজ হবে যে আমি আমার মনোনীত যে C&F এজেন্টটা আছে আমি তার সাথে কথা বলবো যে ভাই আমার 1 কন্টেনার প্রোডাক্ট আসছে চায়না থেকে, শিপিং ডকুমেন্টসটা আমার হাতে আছে, আপনি এসে শিপিং ডকুমেন্টসটা নিয়ে যান এবং আমার মালটা রিলিজ করার ব্যবস্থা করুন। এটাই হলো মূলত প্রক্রিয়া। তো নর্মালি আমার C&F এজেন্ট আমার কাছে আসবে, সে এসে নর্মালি আমার কাছ থেকে সকল শিপিং ডকুমেন্টস বুঝে নিবে। দেন তার কাজ হলো সে আমার হয়ে কাস্টমসে কাজ করবে, কাস্টমস থেকে আমার প্রোডাক্টটা রিলিজ করার জন্য। আর অন্যদিকে এই শিপিং ডকুমেন্টস রিলিজ করার জন্য আমি যে পেমেন্টটা অলরেডি আমার ব্যাংকে করে দিয়েছি, আমার এক্সপোর্টার অথবা আমার সাপ্লায়ার এলসি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরে উনি ওনার পেমেন্টটা বুঝে পাবেন। তো অ্যাজ এ ইম্পোর্টার শিপমেন্টের এই পর্যায়ে কিন্তু আমার কাজ শুরু। তো নর্মালি আমার C&F এজেন্ট যখন চিটাগং যাবে, সিপোর্টে যাবে, উনি গিয়ে খবর নিবে
যে আমার এই কন্টেনারটা আসছে কিনা। ওখানে অর্থাৎ আমার শিপিং ডকুমেন্টসে ওখানে কন্টেনারের নাম্বার থাকবে, কোন ভেসেলে আসতেছে সেই ভেসেল নাম্বার থাকবে, প্লাস কোন বয়েজের আন্ডারে আসতেছে সেই বয়েজ নাম্বার থাকবে। এই প্রত্যেকটা নাম্বারই থাকবে। এগুলো দিয়ে উনি ট্র্যাক করবে। ট্র্যাক করে উনি যখন দেখবে যে ভেসেলটা চিটাং পোর্টে চলে আসছে, দেন ওই কন্টেনারটাকে তো জাহাজ থেকে পোর্টে নামাতে হবে। তো জাহাজ থেকে পোর্টে তো আর কন্টেনারটা এমনি এমনি নামবে না, সেক্ষেত্রে আমার আবার এখানে ক্রেন ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু ক্রেনের একটা খরচ আছে। ক্রেন দিয়ে আমি জাহাজ থেকে ওই কন্টেনারটা পোর্টে নামাবো। পোর্টে নামানোর পরে আমার কন্টেনারটা পোর্টে থাকবে, প্লাস আমার C&F এজেন্ট এই প্রোডাক্টটা রিলিজ করার জন্য কাস্টমসের যে প্রক্রিয়াগুলো আছে এগুলো নিয়ে কাজ শুরু করবেন। তো উনি যখন কাস্টমসের সকল প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবেন, দেন এখন কাজ হলো আমার এই কন্টেনারটা আমার ওয়্যার হাউসে নিয়ে আসা। তো কন্টেনারটা তো আর নর্মালি ওয়্যার হাউসে আনা যাবে না, এটার জন্য আমাকে হয় একটা লরি ভাড়া করতে হবে অথবা দুটো ট্রাক লাগবে। যদি আমি প্রোডাক্টগুলো খুলে নিয়ে আসি তাহলে আমার দুটো ট্রাক লাগবে। তো সেক্ষেত্রে একই কাজ, আবার আমাকে লরি ভাড়া করতে হবে। এই কাজগুলো আমার C&F এজেন্ট আমার হয়ে করে দিবেন। তো লরি ভাড়া করার পরে ওই কন্টেনারটাকে লরিতে উঠাতে হবে, সেখানেও আবার ক্রেনের খরচ আছে, ওই খরচটা বিয়ার করতে হবে। দেন ওই লরিটা চট্টগ্রাম থেকে সাপোজ ধরুন ঢাকায় নিয়ে আসবো আমি আমার ওয়্যার হাউসে, তাহলে ওই লরিটা চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে, সেজন্য লরির একটা কষ্ট আছে, ওই কষ্টটা বিয়ার করতে হবে। তো লরিটা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসলো, দেন আমার ওয়্যার হাউসে ঢুকবে। তো কন্টেনার থেকে প্রোডাক্টগুলো তো আর এমনি এমনি ওয়্যার হাউসে ঢুকবে না, এই জন্য প্রোডাক্টগুলোকে আমাকে আনলোড করতে হবে। সেজন্য দেখা যায় আমাকে আবার লেবার নিতে হবে। লেবার নিয়ে প্রোডাক্টগুলোকে কন্টেনার থেকে আমার ওয়্যার হাউস পর্যন্ত আনলোড করে নিয়ে আসতে হবে। এখানেও দেখুন যে লরির খরচ আছে, প্লাস প্রোডাক্টটা আনলোড করতেছি কন্টেনার থেকে তার খরচ আছে। তো দেখুন যত জায়গায় কাজ আছে ঠিক তত জায়গায় খরচ আছে। তো এই কাজ এবং এই খরচের সমন্বয় করাটাই হলো মূলত শিপিং টার্মস গুলোর ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমার প্রোডাক্টটা চায়না থেকে আমার ওয়্যার হাউস পর্যন্ত আসলো, প্লাস আমার ব্যাংকের মাধ্যমে আমার টাকাটা সাপ্লায়ার রিসিভ করলো, এই যে দুই সাইড দিয়ে দুটা কাজ কমপ্লিট হলো, এই কমপ্লিট হওয়ার মাধ্যমেই কিন্তু একটা প্রোডাক্টের শিপমেন্ট কমপ্লিট হবে, অর্থাৎ একটা কনসাইনমেন্ট কমপ্লিট হবে। মূলত এভাবেই কিন্তু শিপমেন্টগুলো হয়ে থাকে। আশা করি এই পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। তবুও আপনাদের কারো যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব সি ক্যাটাগরির শিপিং টার্মস গুলো নিয়ে। তো আগেই বলেছিলাম সি ক্যাটাগরিতে 4 ধরনের শিপিং টার্মস আছে। শিপিং টার্মস গুলো হলো যথাক্রমে CPT, যেটার ফুল ফর্ম হলো ক্যারেজ পেইড টু, তারপর হলো CIP, যেটার ফুল ফর্ম হলো ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। দেন 3 নম্বরে আছে CFR অথবা CNF, এটাকে অনেকে CFR বলে, অনেকে CNF বলে, যার ফুল ফর্ম হলো কস্ট অ্যান্ড ফ্রেট। দেন ফাইনালি 4 নম্বরে আছে CIF। CIF এর ফুল ফর্ম হলো কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। আশা করি বুঝতে পেরেছেন। আসুন এবার একটু বিস্তারিত কথা বলি। তো সর্বপ্রথম বলবো CPT নিয়ে। CPT এটার ফুল ফর্ম তো আপনারা ইতিমধ্যে জেনেছেন। এটার ফুল ফর্ম হলো ক্যারেজ পেইড টু, অর্থাৎ এখানে আপনার প্রোডাক্টের কস্টটাও আছে, প্লাস আপনার যে ফ্রেট কস্টটা আছে এই ফ্রেট কস্টটাও এটার সাথে যুক্ত আছে। যখন প্রোডাক্টের কস্ট এবং ফ্রেট কস্ট এই দুইটাকে একত্রে যোগ করা হবে, দেন এটাকে বলা হবে CPT প্রাইস। CPT এই টার্মসটা ইউজ করা হয় যখন কোনো প্রোডাক্ট বাই এয়ারে অথবা বাই রোডে শিপমেন্ট হয়। এখন এটা বাই এয়ার বা বাই রোডের শিপমেন্ট কোন জায়গা পর্যন্ত? সাপোজ ধরুন আমরা যদি বাই রোডে কোনো একটা প্রোডাক্ট আমাদের পাশের দেশ থেকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের দেশের বর্ডার পর্যন্ত যে কাস্টমসটা আছে এখান পর্যন্তই আসবে মূলত CPT কন্ডিশনে। আর যদি কোনো প্রোডাক্ট বাই এয়ারে আসে, সেক্ষেত্রে তার দেশ থেকে বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্তই আসবে এই CPTর মাধ্যমে। তার মানে CPTটা হচ্ছে আমার এখানে প্রোডাক্টের কস্ট থাকবে, প্লাস আমার যে ট্রান্সপোর্টেশন কস্টটা আছে এই ট্রান্সপোর্টেশন কস্টটাও যোগ হবে। এটাই হলো মূলত CPT। আর এই CPTটা অবশ্যই আপনাকে বাই রোড অথবা বাই এয়ারে হতে হবে। যখনই কোনো প্রোডাক্ট বাই রোড অথবা বাই এয়ারে শিপমেন্ট হবে, তখনই আপনি CPTটা ইউজ করতে পারবেন। এখন আমরা কথা বলবো আমাদের দ্বিতীয় শিপিং টার্মসটা নিয়ে, সেটা হলো CIP। এই CIPর মিনিংটা আপনারা জেনেছেন। এই CIPর মিনিংটা হলো ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। তো এটাও সেম, এটাও নর্মালি আপনার বাই রোডে অথবা বাই এয়ারের জন্য প্রযোজ্য। তবে এখানে হলো প্রোডাক্টের কস্টের পাশাপাশি আপনার ট্রান্সপোর্টেশন কস্ট থাকবে, প্লাস হলো আপনার ইন্স্যুরেন্স কস্ট থাকবে। এই তিনটা কস্ট যখন যোগ হবে তখন এটাকে আমরা বলবো CIP, অর্থাৎ ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড
টু, এবং এই সিআইপিটা হবে আপনার বাই রোড এবং বাই এয়ারে। আশা করি এই সিআইপিটাও বুঝতে পেরেছেন। তারপরে আমরা 3 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিএফআর অথবা অনেকে বলে সিএনএফ। এই দুটোর অর্থই কিন্তু একই, সেটা হলো কস্ট অ্যান্ড ফ্রেট। তো এই শিপিং টার্মসটা মূলত ইউজ করা হয় যখন কোনো প্রোডাক্ট আপনি বাই সিতে নিয়ে আসবেন। আপনি পৃথিবীর যে অঞ্চল থেকেই বাই সিতে প্রোডাক্ট নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিএফআর অথবা সিএনএফ এই শিপিং টার্মসটা ইউজ করতে হবে। এখানে কিন্তু আপনি সিপিটি অথবা সিআইপি এগুলো ইউজ করতে পারবেন না। সিপিটি এবং সিআইপি এ দুটো হলো শুধুমাত্র এয়ার অথবা বাই রোডের জন্য, আর সিএফআর অথবা সিএনএফ যেটা সেটা হলো বাইসির জন্য। তো এখন যে সিএফআর এবং সিএনএফ নিয়ে কথা বলছি এখানেও কিন্তু সেম, এখানে শুধুমাত্র আপনার প্রোডাক্টের কস্টটা আছে প্লাস হলো আপনার যে ট্রান্সপোর্টেশন কস্ট অর্থাৎ ফ্রেট কস্ট সেটাও এখানে যোগ করা আছে। আর এই দুটো কস্ট হলো মূলত আপনার সাপ্লায়ারের দেশের সকল কস্ট সহ আপনার দেশের পোর্ট পর্যন্ত আসার যে কস্ট এটা ইনক্লুডেড। এটাই হলো সিএফআর অথবা সিএনএফ। এখন সি ক্যাটাগরির ফাইনালি অর্থাৎ 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিআইএফ। সিআইএফ এর ফুল ফর্ম হলো কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এটাও কিন্তু সেম, এটা শুধুমাত্র আপনার যখন সিতে শিপমেন্ট হবে দেন আপনি সিআইএফ এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবেন, বাট বাই রোড অথবা বাই এয়ারে আপনি সিআইএফ এটা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা শুধুমাত্র বাই সির জন্য। আবার যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা বুঝতে পারবো এই সি ক্যাটাগরিতে মূলত 4টা শিপিং টার্মস আছে, তার ভিতরে 2টা হলো বাই এয়ার এবং বাই রোডের জন্য এবং বাকি 2টো হলো শুধুমাত্র বাই সির জন্য। তো বাই এয়ার এবং বাই রোডের জন্য হলো আমাদের সিপিটি এবং সিআইপি, আর বাই সির জন্য হলো সিএফআর অথবা সিএনএফ এবং সিআইএফ। আশা করি এই ব্যাপারটাও বুঝাতে পেরেছি। এই সি ক্যাটাগরিতে শিপমেন্টের জন্য আমাদের একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যারা সাধারণ ইম্পোর্টার আছি আমরা সাধারণত 2টো শিপিং টার্মস সচরাচর ব্যবহার করতে পারবো না। তার ভিতরে একটা হলো সিআইপি আর একটা হলো সিআইএফ। এই 2টো শিপিং টার্মস সাধারণ ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত না, এগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। সিআইপি এবং সিআইএফ এই 2টো টার্মসে কাজ করার জন্য আপনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে, অথবা যদি কখনো এমন হয় যে আপনি বিদেশি কোনো সংস্থা থেকে অথবা বিদেশি কোনো কোম্পানি থেকে আপনি ঋণ করেছেন অথবা সেই ঋণের মধ্য থেকেই আপনাকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে পাঠাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সিআইপি অথবা সিআইএফটা ব্যবহার করতে পারবেন। তারপরে হলো কোনো প্রবাসী বাংলাদেশি যদি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য কোনো ক্যাপিটাল মেশিনারিজ অথবা কোনো ধরনের কাঁচামাল বাংলাদেশে পাঠায় সেক্ষেত্রে তিনি সিআইপি অথবা সিআইএফ এই টার্মসটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি বিনামূল্যে কোনো পণ্য পান অথবা কোনো উপহার সামগ্রী বিদেশ থেকে আপনার কাছে আসে সেক্ষেত্রে সিআইপি অথবা সিআইএফ এই টার্মসটা ব্যবহার করতে পারবে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় অথবা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই সিআইপি অথবা সিআইএফ এই টার্মসে আমদানি করতে পারবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিপিং টার্মসের ডি, ই এবং এফ ক্যাটাগরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।